ফাইনালি আমরা বেশ কিছুদিন সাগর পথে থাকার পর প্রশান্ত মহাসাগরের সীমানা পার হয়ে আর 2-3 দিনের মধ্যে আমরা আটলান্টিক মহাসাগরে প্রবেশ করব। এই যে প্রশান্ত মহাসাগর, আমি 2-3 দিন আগেও যখন আপনাদের দেখিয়েছিলাম তখন আপনারা দেখেছিলেন যে প্রশান্ত মহাসাগর আসলে কত বেশি ঠান্ডা ছিল, যেখানে ভিডিও বানানো তো দূরের কথা, বাইরে আসাটা খুব বেশি টাফ ছিল, সমুদ্র অনেক বেশি উত্তাল ছিল। কিন্তু আজকের যদি কথাটা আপনাদের একটু দেখাই, আজকে কিন্তু এত বেশি ঠান্ডাও নেই, মনে হচ্ছে যে এখানে অলমোস্ট কত 15 থেকে 20 ডিগ্রির মতো হবে, যেটা 2-3 দিন আগেও ছিল 4-5 ডিগ্রির কাছাকাছি। আর এখানে এতদিন যেমন সমুদ্র উত্তাল ছিল, আজকে কিন্তু সমুদ্রের উত্তালতা একবারে নাই বললেই চলে। যদিও আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমি আপনাদের একটু দেখাই, এই যে কন্টেনার গুলো সাইড থেকে এইদিকে বাতাস আসার চান্স সব থেকে বেশি, তাই এই জায়গাতে কথা বলাটা একটু বেশি টাফ। হয়তোবা আমার মাইক্রোফোন, যেটা আমি উইন্ডশিল্ড ব্যবহার করার পরেও তাকে হয়তো অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আর আপনারা হয়তোবা আমার চুলের দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে আসলে এখানে বাতাস কত বেশি। তো এই যে আমরা আটলান্টিক মহাসাগরে যাচ্ছি, আটলান্টিক মহাসাগরের অনেক ব্যাপার থাকে যেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই আটলান্টিক মহাসাগরের এই জিনিসগুলোই জানিয়ে দেবো, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং কিন্তু আমরা এখনো জানি না। শুরুতেই যদি বলি, আপনারা তো বারমুডা ট্রায়াঙ্গেলের কথা শুনেছিলেন। তো বারমুডা ট্রায়াঙ্গেল এই যে আটলান্টিক মহাসাগরের মাঝে, এটা কি আপনারা জানেন? অনেকেই জানেন, আমি জানি। তো এই বারমুডা ট্রায়াঙ্গেল যারা জানে, অথবা আমিও আগে এরকম ভাবতাম, যেটা হয়তো বা নির্দিষ্ট ছোট্ট একটা এরিয়া, যেটার মধ্য দিয়ে গেলে আমাদের অনেক রকমের বিপদে পড়তে হয়, কিন্তু ব্যাপারটা এরকম না। বারমুডা ট্রায়াঙ্গেল তিনটা সীমানা নিয়ে এখানে আছে, একটা ইউএসএ থেকে, একটা বারমুডা থেকে, আরেকটা হচ্ছে আমি নামটা এখন ঠিক মনে করতে পারছি না। কিন্তু এই যে সীমানা যেটা বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে আছে, মানে যে ট্রায়াঙ্গেল তিনটা অংশের মিশ্রণকে বা তিনটা এরিয়ার মার্ক করাকে বারমুডা ট্রায়াঙ্গেল বলে, সেটার সীমানা প্রায় বাংলাদেশের মতো 10টা দেশের সমান। 10টা বাংলাদেশকে একসাথে মিক্স করলে যত বড় এরিয়া হবে, ঠিক এই এত বড় এরিয়ার ভিতরেই বারমুডা ট্রায়াঙ্গেল। আবার বারমুডা ট্রায়াঙ্গেলে যে অনেক এমন ঘটনা ঘটে গেছে যেটা আসলে বিশ্বাস করার মতো না, এটা সত্যি। কিন্তু এটাও সত্য যে বারমুডা ট্রায়াঙ্গেলকে ভয় করে যে ওইদিকে জাহাজ চলাচল বন্ধ, এরকম হয় না। প্রতিনিয়ত অনেক জাহাজ, স্বাভাবিকের থেকে অনেক বেশি জাহাজ এই বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে চলাচল করে। তো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আমি পরে আপনাদের বলে দিব। তবে শর্টকাটে যদি বলি, বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে এমন একটা জায়গা যেটার মধ্য দিয়ে এ পর্যন্ত অনেক জাহাজ এমন ভাবে হারিয়ে গেছে যেটাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। ওইখানে যাওয়ার পর আমাদের জাহাজ যে কোন দিকে যাচ্ছে, বামে যাচ্ছে নাকি ডানে যাচ্ছে, এটা দেখার জন্য আমাদের জাহাজের কম্পাস থাকে। তো এই কম্পাস গুলো সেখানে যাওয়ার পর ঠিকঠাক ভাবে কাজ করে না। তারপর ওইখানে যাওয়ার পর এমন একটা ইনসিডেন্টও ঘটেছিল, ইউএসএস সাইক্লাপস, এটাই হয়তো সম্ভবত এরকম নাম হবে, এই নামের একটা জাহাজে 300 জন যাত্রী সহ ওই জাহাজটা এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে যে জাহাজের ধ্বংসাবশেষ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মানে এটা যে একটা দুর্ঘটনায় পড়বে এরকমও তো হতে পারে, কিন্তু না, কোনো দুর্ঘটনায় পড়েছে এরকমও কোনো রিপোর্ট পাওয়া যায়নি। হঠাৎ করে জাহাজটা সেই বারমুডা ট্রায়াঙ্গেল থেকে হারিয়ে গেছে। তারপর আমেরিকান আর্মির একটা 5টা যুদ্ধ বিমানের একটা টিম এক জায়গায় মিশনের জন্য বের হয়ে যায়। তো ওই 5টা যুদ্ধ বিমানের যে 3টা বের হয়ে যায়, সেই টিমটাও এই বারমুডা ট্রায়াঙ্গেলে আসার পর হঠাৎ করে হারিয়ে যায়। আর সেটাকে রাডারেও দেখতে পাওয়া যায় না, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো তাদেরকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদেরকে খোঁজার জন্য আমেরিকা থেকে আরেকটা টিমকে পাঠানো হয়, যাদেরকে পাঠানো হয় তাদেরকেও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তো বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারটা আপনারা বুঝলেন। এখানে আরেকটা ব্যাপার আপনাদের বলি, আপনারা যারা টাইটানিকের কথা শুনেছিলেন, টাইটানিকও কিন্তু ঠিক এই মহাসাগরেই ডুবে যায়। তো আমি আপনাদের যদি এখানে আমার ভালো লাগার ব্যাপারগুলো বলি, এই যে দেখেন আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এখানে বাতাস তো অনেক বেশি, কিন্তু আমার বেশিরভাগ সময়ই ভালো লাগার মতো এখানে কাটে যে আমি এখানে এসে যখন বসে থাকি, তখন আমার কাছে, যদিও আমি এখন যেখানে ক্যামেরাটা রাখছি এটা অনেক বেশি রিস্কি, কিন্তু এখান থেকে বসে থেকে, যদি আমি যেখানে বসে আছি এটা বসে থাকার মতো জায়গা না, কিন্তু এই জায়গাটা এখান থেকে বসে যখন এরকম নীল সাগরকে দেখি, তখন এটা আসলে অন্যরকম ভাবে অন্যরকম ভালো লাগা কাজ করে, যেটা আসলে কোনো এক্সপ্লেনেশন হয় না। তারপরে আটলান্টিক মহাসাগর এখনো প্রায় 3800 মিটার মতো পানির নিচে তলিয়ে আছে, আপনারা তো জানেন। সরি, আটলান্টিক মহাসাগর না, টাইটানিকের কথা। তো টাইটানিক নিয়েও আমি এর আগে আপনাদের ঘটনাটা বলেছি যে টাইটানিকে কি হয়। ইভেন আমাদের এই যে অ্যাপুলেট আপনারা দেখছেন, আমাদের অ্যাপুলেটে এই যে স্ট্রাইপটা আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দেই। এই যে অ্যাপুলেটের মাঝে এই যে পার্পল কালার যে স্ট্রাইপটা দেখছেন, এই যে এটাও কিন্তু একটা টাইটানিকের স্মৃতি। টাইটানিক ডুবে যাওয়ার পর এখানে যত ইঞ্জিনিয়ার ছিল, কোনো ইঞ্জিনিয়ারই কিন্তু বেঁচে ফিরতে পারেনি। তারা সর্বোচ্চ জাহাজের শেষ পর্যন্ত নিজেদের জীবনকে বাজি রেখে তারা জানতো যে যদি তারা যাত্রীদের বাঁচানোর চেষ্টা করে তাহলে হয়তোবা
তারা কেউ নিজেরা বাঁচতে পারবে না। তো তারপরেও তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করার চিন্তা ভাবনা করেছে যেন টাইটানিকে থাকা যাত্রীরা সেফলি বাসে ফিরতে পারে। যদিও এখানে 1500+ মানুষ মারা যায়, কিন্তু এই ইনসিডেন্টটা আরো বড় হতে পারতো। যে কয়েকজন বেঁচে গিয়েছিল তাদের মধ্যে এরা এই যে জাহাজের যে ইঞ্জিনিয়ার যারা ছিল তারা অনেক বড় ভূমিকা পালন করেছে। মানে তারা এই ভূমিকা পালন করার সময় জানতো যে যারা যদি জাহাজের ইঞ্জিন মানে পাওয়ার সাপ্লাইকে ঠিক রাখে যাত্রীদের উদ্ধার করার জন্য, তাহলে শেষ পর্যন্ত তাদেরকেই থাকতে হবে, আর শেষ পর্যন্ত থাকলে তারা নিজেরাও জাহাজের সাথে তলিয়ে যাবে। তারপরে তারা নিজেদের এই মৃত্যুকেই বেছে নেয় বাকিদেরকে বাঁচানোর জন্য। তারপরে আরো কিছু মজার ঘটনা আছে। এই আটলান্টিক মহাসাগরেই এক রকমের তিমি পাওয়া যায়, যে তিমিগুলো সমুদ্রের নিচে সব সময় গান করে। হ্যাঁ, সমুদ্রের নিচে যদি আপনি এখন কোনো মাইক্রোফোন ইউজ করতে পারতেন, অথবা এমন কোনো যদি আপনার কাছে যন্ত্র থাকতো যে পানির নিচে কি শব্দ হচ্ছে সেটাকে যেন আপনি শুনতে পারেন, তাহলে আপনি দেখতেন যে এই পানির নিচেই এই যে এক ধরনের তিমি থেকে, যেই তিমিগুলো সঙ্গীদের আকর্ষণ করার জন্য সব সময় গান করে। তো এটা শুধু সঙ্গীদের আকর্ষণ করার জন্য না, এমনও হয় যে তাদের নিজেদের এরিয়া জানান দেওয়ার জন্য তারা সবসময় গান করে জানিয়ে দেয় যে আসলে এই এরিয়াটা আমার, এটার ভিতরে যেন আর কেউ আধিপত্য দেখানোর জন্য না আসে। তো এটা কিছুটা আক্রমণাত্মক, কিছুটা সুরক্ষার জন্য, কিছুটা অন্য তিমিকে অ্যাট্রাক্ট করার জন্য। তারপর ডলফিন, ফ্লাইং ফিশের কথা তো নাই বললাম, এগুলো তো আপনাদের আমি এর আগে অনেক দেখিয়ে দিয়েছি। এটা শুধু এই জায়গায় যে স্পেশাল আছে এরকম না, তবে এই জায়গায় আরেকটা ব্যাপার আছে, জিয়ান্ট স্কোয়াড মানে স্কুইড, মানে এখানে কিছু স্কুইড থাকে, এগুলো এত বেশি পরিমাণে বড়, এটাকে জিয়ান্ট মানে দানবের মতো কল্পনা করা হয়। এটা ইভেন এমনকি 13 মিটার পর্যন্ত হতে পারে। তার মানে ধরতে পারেন যে 10টা মানুষের সমান একটা এরকমের স্কুইড হতে পারে। যারা স্কুইড চেনেন তারা তো বুঝতে পারছেন এটা আসলে কত বড়। এটা সব সময় দেখা যায় না, তবে অনেক সময় এগুলো মারা যাওয়ার পর তাদের ডেড বডি গুলো যখন ভেসে ওঠে তখন বোঝা যায় যে আসলে এই স্কুইডটা সাইজে কত বড় ছিল। ইভেন এই যে স্কুইড যেটা, সেটার যে চোখের আইবলটার সাইজ একটা ফুটবলের সমান। তাহলে চিন্তা করেন এই ব্যাপারটা আসলে কত বড়। তো সমুদ্রের এইরকম অনেক অজানা রহস্য এখানে লুকিয়ে আছে, সবগুলো নিয়ে আমি হয়তোবা আপনাদের পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। এখন যেখানে আছি সমুদ্রকে যত বেশি শান্ত দেখছেন, আজকে কিন্তু আমার নিজের ভিতরেও অনেক বেশি একটা ভালো লাগা কাজ করছে। তার কারণ আমরা 2-3 দিন আগেও যেখানে ছিলাম কন্টিনিউ জাহাজ এত বেশি দুলছিল, যেখানে থাকা আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। আর এখানে আমি আমার ড্রেস চুল কিছুই ঠিক রাখতে পারছি না, তারপরে বুঝতে পারছেন যে এখানে বাতাস কত বেশি। এই যে বাতাস, আজকের বাতাসটাও কিন্তু তত বেশি ঠান্ডা লাগছে না, একটা মনের ভিতরে প্রশান্তি কাজ করছে বাইরে এসে সমুদ্রকে দেখতে। কিন্তু আজকের থেকে ঠিক 2-3 দিন আগে আমরা যখন কেবিন থেকে বাইরে এসেছিলাম, তখনও আমাদের মাঝে অনেক ভয় কাজ করছিল যে আসলে যদি বাইরে যাই সমুদ্রের যে পরিমাণ উত্তাল, তাহলে আমরা জাহাজ থেকে নিচে পড়েও যেতে পারি। আর এখান থেকে যদি পড়ে গেলেন তো মরে গেলেন। আমি এর আগে আপনাদের বলে দিয়েছি। এখনো যদি আপনারা ভালোভাবে দেখেন জাহাজ কিন্তু দুলছে। আপনি যদি এটার সাথে পানির ওই লেয়ারের কথা কল্পনা করেন তাহলে দেখতে পারবেন যে আসলে জাহাজ দুলছে। আর আমাদের জাহাজ তো ভাই অনেক বড়, মার্চেন্ট শিপ যেগুলো সেগুলো অনেক বড় হয়। এগুলো এত বড় হয় জন্যই এখানে হয়তোবা এটাকে বুঝতে পারতাম। এখন দেখেন আমি যেখানে আছি, আমি এই যে একটা কাভারের সাপোর্টে আছি, এই জন্য এখানে হয়তোবা এত বেশি বাতাসের শব্দ, বাতাসে বোঝা যাচ্ছে না, বাতাসের শব্দ না, ভুল বলছি, মাফ করবেন। আসলে আমি যখন ভিডিও গুলো করি তখন আমার ভিতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। আমি যদি আপনাদের একটু ফ্রেমটা ঠিক করি, তো আমার ভিতরে যখন এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে তখন আসলে আমি কি বলে ফেলে বুঝি না। আর আপনারা তো জানেন যে যারা আমার ভিডিও গুলো এর আগে দেখেছেন তারা জানেন আমি কখনো স্ক্রিপ্ট রেডি করে কিছু বলি না। আমি সব সময় আপনাদেরকে সেভাবেই জানানোর চেষ্টা করি। যদি আপনি আমার সাথে থাকতেন, আমি যেভাবে আপনার সাথে কথা বলতাম, যেভাবে আপনি বুঝতে আমার সাথে আমার ভিডিও গুলো দেখলে, বা আপনাদের জন্য এরকম মনে হয় যে আমি আপনাদের খুব ক্লোজ কোনো ফ্রেন্ডস, অথবা আমি আপনাদের সাথে এমন ভাবে সবকিছু শেয়ার করছি যেন আপনারা অলরেডি এগুলো জানেন, বা আমি আপনাদের সাথে গল্পের ছলে ছলে সবকিছু বলছি। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমরা অলমোস্ট আরো বেশ কিছুদিন এই সমুদ্র পথে আমাদের পাড়ি দিতে হবে আমাদের পরবর্তী দেশে যাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। আপনি যদি চান ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে হৃদয় দা সেলার লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।